এটা একটু প্রোপাগান্ডাও হবে, শুভ সায়ন্তন বলি, কারণ সায়ন্তন মানেই তো গোধূলি। যাকে তো আপনাদের আবার নমস্কার আপনাদের অভ্যর্থনা করতে প্রকাশক হিসাবে নয়, যিনি লেখক তিনি আমার বোনের মতো, তাই লেখক এবং প্রকাশক এই দুজনের তরফ থেকে আপনাদের অভ্যর্থনা করি, আপনাদের ধন্যবাদ জানাই, আপনাদের কৃতজ্ঞতা জানাই যে সায়ন্তন পাবলিকেশন থেকে প্রকাশিত আমাদের সুচিস্মিতার বই লাল দুর্য নীল আকাশ এর আনুষ্ঠানিকভাবে প্রকাশ যেটা হচ্ছে, সেখানে আপনারা অনেক দূর থেকে হয়তো এসেছেন, সেটাই আমাদের প্রাপ্তি। তো এখন আমাদের সভাপতি আসেননি, কিন্তু উনি আসছেন, বেশি দূরেও নেই, তাই আমি বিশেষ করে অভ্যর্থনা এবং কৃতজ্ঞতা জানাই শ্রীমতী যশোধরা রায়চৌধুরী, শ্রীমতী প্রতিভা সরকার, শ্রী শশীন কুমার বাড়ুই, বিদিশা ঘোষ মিস্ত্রিরা এবং মাননীয় শক্তি সাধন সভা, ওনারা যে আসতে রাজি হয়েছেন সুচিস্মিতার বইটির জন্য, তাতে প্রকাশক হিসাবে আমরা খুবই কৃতজ্ঞ। আজকের অতিথি অধ্যাপকদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই, সেই সঙ্গে বিশেষ অভিনন্দন জানাই আমার বন্ধু সুচিস্মিতাকে। খুবই ভালো লেখে সুচিস্মিতা, তো অনেক লেখে, আমরা প্রায়ই পড়ি, তার পরিণত লেখা। ওর আহ্বানে আমি এলাম, একটা গান দিয়ে আজকের অনুষ্ঠানের সূচনা করে দিচ্ছি।
ধুলা আমার নামে না গো তোমার ধুলার ধরার পরে চলে যাব সন্ধ্যাময়ে না গো এই যে ধুলা আমার নামে না গো তোমার ধুলা ধরার পরে উড়ে যাব সন্ধ্যাময়ে না গো দিয়ে মাটি আগুন জ্বালে রচলে দেহ পূজার কালে দিয়ে মাটি আগুন জ্বালে রচলে দেহ পূজার কালে শেষ আরতি সারা করে দেখে যাব তোমার পানে না গো এই যে ধুলা আমার নামে ফুল যা ছিল পূজার তারে যেতে পথে ডালি পথে অনেক যে তার গেছে তোরে ফুল যা ছিল পূজার তারে যেতে পথে ডালি পথে অনেক যে তার গেছে পড়ে কত প্রদীপ এই আলোতে সাজিয়েছিলে আপন হাতে কত প্রদীপ এই থালাতে সাজিয়েছিলে আপন হাতে কত যে তার নিবল আওয়াজ পৌঁছালো না চরণ ছলে না গো এই যে ধুলা আমার নামে না গো তোমার ধুলা ধরার পরে উড়ে যাব সন্ধ্যাময়ে না গো এই যে ধুলা আমার নামে না গো নমস্কার। এখন তো প্রায় সন্ধ্যা হয়েই গেল, সুতরাং আমরা শুভ সন্ধ্যা বলতেই পারি। তো আমি এই যারা এখানে বিশিষ্ট অতিথিরা আছেন তাদের সকলকে আমি আর সময় নষ্ট করব না, তাদের সকলকে আমার নমস্কার এবং কৃতজ্ঞতা জানাই। এবং যারা এখানে রয়েছেন উপস্থিত তারা প্রত্যেকেই তাদের নিজস্ব পরিসরে অত্যন্ত বিশিষ্টজন এবং আমার খুব কাছের ভালোবাসার এবং সম্মানের ব্যক্তি। তাদের সকলকে আমার প্রাণ ভরা কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা রইল।
তো এই মুহূর্তে আমরা যেহেতু একটু সময় কম আছে, সেহেতু আমরা একটু ছোট করে আগে ঝড়েশ্বর চট্টোপাধ্যায়কে আমরা সভাপতি হিসাবে কিছু বলতে দু কথা অনুরোধ করছি। সবাইকে নমস্কার এবং বেশি করে শুভেচ্ছা জানাই লেখিকা আজকের এই বইয়ের লাল দুর্গ নীল আকাশ সুচিস্মিতা দেবকে। ওনার লেখা আমি কিছু গল্প পড়েছি, তবে আমাদের বাংলা সাহিত্য ধারায় তো মেয়েদের লেখালেখি একটা ঐতিহ্য আছে, সেটা স্বর্ণকুমারী দেবী বলি বা অন্যান্য যারা আছেন শৈলবালা ঘোষ, তাকে তো লিখতেই দিতেন না বাড়ির লোকেরা, লুকিয়ে রাতে জেগে লিখতেন। এবং তার স্বামী নরেশচন্দ্র ঘোষ তার সেই লেখাগুলো নিয়ে প্রবাসী পত্রিকা রামানন্দ চট্টোপাধ্যায়ের হাতে দিয়ে আসতেন, সেটি ওই ধারাবাহিক বেরিয়েছিল। আজকে এই যে মেয়েদের লিখতে দেয়া, পরিবারে অনেকেই দেয় না, কিন্তু কেউ কেউ তো সাহায্য করেন। তো আমি প্রশান্ত বাবুকে নমস্কার জানাই, তিনি অন্তত সাহায্য করেন। আপনারা সবাই পড়বেন, এই বইটা বহুল পঠিত হোক এই আশা রেখে আমি শেষ করছি। আলোচকরা আলোচনা করবেন, সবাইকে আবার শুভেচ্ছা। এই উপন্যাসটি নিয়ে দুজন লেখক এবং একজন লেখক এবং একজন লেখিকা এনারা আলোচনা করবেন। তো আমি প্রথমে প্রতিভা সরকার ওকে ডাকছি এই বিষয়ে আলোচনা করার জন্য। লাল দুর্গ নীল আকাশ সুচিস্মিতা দেবের যে উপন্যাস আজকে প্রকাশিত হচ্ছে, সেই সম্বন্ধে কিছু আলোচনা করবার জন্য আমি এখানে এসেছি। আপনারা যারা এখানে এসেছেন সবাইকে আমার অভিবাদন জানাই এবং এই বইটা পড়ে আমার যা মনে হয়েছে সেইটুকুই আমি খুব সংক্ষেপে বলব। একটা হচ্ছে যে এই বইটা যেমন ঝড়েশ্বরটা এক্ষুনি বলছিলেন না যে মেয়েদেরকে বাড়ি থেকে লিখতে দেওয়া হতো না, আমরা এক্ষুনি আলোচনা করছিলাম সিদ্ধার্থবাবুর সঙ্গে যে লিখতে দেওয়া হতো না, এই হতো না ব্যাপারটা হয়তো এখন নেই, কিন্তু মেয়েরা নিজেরাই দশভুজা হয়ে গিয়ে নিজেদের কাঁধে এতটাই বোঝা চাপিয়ে ফেলেছে যে নিজেরা লিখতে পারে না। সেই পুষ্টিটা সংসারের কোনোখান থেকে পাওয়া যায় না। যশোধরার সঙ্গে এটা নিয়ে একটু আগে আলোচনা হচ্ছিল যে আমরা কত কষ্ট করে এখনো আশাপূর্ণা দেবীকেও যেমন হয়েছে, আমরা যারা আশাপূর্ণা দেবীর, আমার নিজের কথা বলছি, পায়ের নখেরও যোগ্যিনী, তাকেও কিন্তু এই লড়াইটা চালিয়ে যেতে হচ্ছে। এমন নয় যে কেউ আমায় বারণ করে লিখতে, কেউ আমাকে বলে লিখবে না, কেউ আমাকে সময় দেয় না, কেউ আমাকে উৎসাহ দেয় না, তা নয়। তবে কি মৌখিক উৎসাহটাই তো সব নয়, অনেক কিছু, অনেক বাধা ঠেলে তবে যেটুকু লেখার আমাদের সেটুকু লিখতে হয়। সেই প্রসঙ্গে আমি যখন লাল দুর্গ নীল আকাশ পড়ি, সেই প্রেক্ষাপটটা মনের মধ্যে রেখে তখন আমার এটাকে একটা খুব সাহসী এবং বলিষ্ঠ একটা কথাকৃতি বলে মনে হয়েছে। মানে যেমন মেয়েদের লেখালেখি কথাটায় আমার একটু আপত্তি আছে। মানে সাহিত্য মানুষ রচনা করে, সাহিত্য
মানুষের মনের পুষ্টি যোগায়। সেখানে পুরুষ লিখছেন কি মহিলা লিখছেন সেটা হয়তো খুব একটা ব্যাপার নয়, কিন্তু লড়াইটা তো অন্যরকম, এটা মানতেই হবে। তো দেখেছি এই বইটা পড়তে গিয়ে, আমি সুচিস্মিতা দেবের নাম শুনেছি কিন্তু ওর লেখা আমি আগে কখনো পড়েছি বলে আমার মনে পড়েনি অন্তত। কিন্তু লাল দুর্গ নীল আকাশ যখন আমি হাতে পেলাম তখন আমার মনে হলো যে কেন পড়িনি, আগেই আমার পড়া উচিত ছিল। এত বলিষ্ঠ লেখা, যে ওই নারী পুরুষের যে ভেদাভেদটা লেখার মধ্যে আমরা প্রায়শই খাড়া করে রাখি, সেইটাকে উনি একেবারে ভেঙে কিন্তু তছনছ করে দিয়েছেন। আমি সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট প্রায়ই ঘুরতে দেখা যায়, নবনীতা দেবসেনের লেখা, যে যখন একজন অধ্যাপকের সঙ্গে ক্লাস 12-এ পড়া একটি ছাত্রীর প্রেম দেখানো হচ্ছে, কোনো পুরুষ লিখছে, সেটাতে সমরেশ বসুর কথাই ওখানে লেখা ছিল, তখন কিন্তু সেটা এরকম হতেই পারে এবং সেটা নিয়ে লেখাটাও খুব জায়েজ আমি বলবো। তো সেটা যখন লেখা হচ্ছে তখন কিন্তু কারো কোনো আপত্তি হচ্ছে না। নবনীতা দেবসেন যখন বাড়িতে খাবার টেবিলে বললেন যে আচ্ছা আমি যদি এরকম দেখাই যে প্রেমিক হচ্ছে অনেক ছোট একজন অধ্যাপিকা, তার ছোট ছাত্রের সঙ্গে ছাত্রের সঙ্গে একটা প্রেম বন্ধনে আবদ্ধ হতে চাইছে, তার মেয়ে রে করে উঠলো, কি বলছো মা তুমি, আমি মুখ দেখাতে পারবো না বন্ধুদের কাছে। মা বললেন, রাধারানী দেবী বললেন যে নবনীতা এইটা কি ঠিক হবে? এবং এগুলো তো বাড়ির বাধা, বাইরে যে পুরুষেরা, এটা যশোদারা খুব ভালো বলতে পারবে, যে পুরুষেরা সন্দীপন ওকে বলছেন যে নবনীতা তুমি যে সব শব্দগুলো ব্যবহার করো সেগুলো কি একজন মহিলা হিসেবে তোমার ব্যবহার করা উচিত? তো এই ব্যাপারটা কিন্তু সুচিস্মিতা দেবী এই আমি কি বলবো এই সূচিবায়ুগ্রস্ততার মধ্যে কখনো পড়েননি। উনি একেবারে খুব যেটা বলার কথা, একটা খুব অভিজাত পরিবারকে উনি ধরেছেন। লাল দুর্গ রাজনৈতিক ভাবেও পরে এই কথাটা এসেছে, লাল দুর্গ ধসে পড়ছে, ওই অভিজাত পরিবারের সমস্ত আনন্দ বেদনাও যেমন ছিল, তেমনি কিছু বিখ্যাত মানে তখনকার দিনের যে কুশ্রিতা সেইগুলোও ছিল, সেই সমস্ত নিয়ে ধসে পড়লো। এবং যে মেয়েটি সেই বাড়ির যে আত্মজা, সে একটা নতুন জীবনের দিকে রওনা হয়ে গেল। ওর যে ন্যারেটিভ টেকনিক আমার সেটা ভালো লেগেছে, কারণ উপন্যাসটা একটা মনস্তাত্ত্বিক উপন্যাস, এবং এই উপন্যাস লিখতে গিয়ে সুচিস্মিতা যদি অন্য কোনো টেকনিক ব্যবহার করতেন, গল্প কথন শৈলী, সেটা আমার মনে হয় না যে মানুষের মনস্তত্ত্বটাকে এত সুন্দর করে দেখাতে পারত। একটু এটা যশোধারা জানে, আমি যদি কোনো বই আলোচনা করতে যাই, কারো বই, আমি সেটা একটুখানি পড়ি, অল্প একটু পড়ি সেখান থেকে, তার গঠন শৈলীর স্বাদ দেবার জন্য। আমি যেটা বলছিলাম যে সুচিস্মিতা যেটা করেছেন সেটা এক একটা চরিত্র নামে এক একটা অধ্যায়, এবং সেই অধ্যায়ের মধ্যে সেই চরিত্রের মনস্তত্ত্বকে উনি বিশ্লেষণ করেছে তারই কথার মাধ্যমে। এটাও একটা চমৎকার লেগেছে, সে নিজেই যে কথাগুলো বলছে, সে নিজেই নিজের কাজকে যেভাবে বিশ্লেষণ করছে, তার মধ্য দিয়ে তার মনস্তাত্ত্বিক গহনের ওপরে উনি যে আলোটা ফেলেছেন, এইটা আমার ভারী চমৎকার লেগেছে। যদিও বুদ্ধদেব বসু এটা করেছিলেন, তারপরে বহু লেখক এইভাবে লিখেছেন, কিন্তু সুচিস্মিতার বৈশিষ্ট্য বা বিশেষত্ব আমি বলবো ওইখানে, যে মনস্তত্ত্বকে উন্মোচনের জন্য, মানুষের যে মনস্তত্ত্ব তাকে উন্মোচনের জন্য এই গঠন শৈলীটা ভয়ঙ্করভাবে বলাটা ভুল হবে, সুন্দরভাবে, অত্যন্ত সুন্দরভাবে খাপে মিলে গেছে। যেমন এই জায়গাটা, ব্যাপারটা যে মা মেয়েকে বহুদিন আগে ছেড়ে চলে গেছে অন্য পুরুষের সঙ্গে, কিন্তু মেয়েটির বাবা তার মাকে এখনো নিজের প্রাক্তন স্ত্রীকে এখনো ভালোবাসে। তো মেয়ে, বাবা আর মা তিনজনে ওরা পার্ক স্ট্রিটের একটা রেস্তোরাঁতে মিলেছেন। এই যে একটা সিকোয়েন্স, এর মধ্য দিয়ে তিনজনেরই মনস্তত্ত্ব, ওইটাও যেমন আছে অধ্যায়ের পর অধ্যায়ে মনস্তত্ত্ব উন্মোচিত হচ্ছে, তেমনি এই তিনজন একসঙ্গে যখন মিলেছেন তখন উনি কি সুন্দরভাবে ওদের মুখের ওপর আলো ফেলছেন, মনের ওপর আলো ফেলছেন। দেখুন
পার্ক স্ট্রিটে পৌঁছে গেলাম। মা এসে গেছে আগেই, পিটার ক্যাটের সামনে দাঁড়িয়েছিল। ইস, মাকে আজ কি সুন্দর লাগছে। রূপলি জরিপাড়ে সবুজ ক্রেপ শাড়িটা চমৎকার মানিয়েছে মাকে। বাবার চোখের মুগ্ধতা আমার চোখ এড়ায় না। মাও বুঝি টের পায়, ফর্সা গালে না হলে এমন লালিমা ছড়ায় কেন? অনেকক্ষণ এসেছো? বাবার প্রশ্নে লাজুক অনুসন্ধিৎসা। চান্দ্রেই বলে, না না, 2 মিনিট হলো এসেছি। এই বুঝি মিতু? মেয়েকে দেখছে সে প্রথম, বলছে এই বুঝি মিতু মৈত্রেয়ী। বুঝলাম আমাদের প্রথম দেখার চমকের অভিনয় একটু করতে হবে। ফট করে বাবা বলে ফেলে, মিতুকে ঠিক মনে হচ্ছে 20 বছর আগে চান্দ্রেই। মেয়ের মধ্যে উনি মায়ের ছায়া দেখছেন। শুনে মা বাবার দিকে এক ঝলক তাকালো। কি যে ছিল না সেই চাহনিতে, বেদনা, লজ্জা, আমার মনে হলো একটুখানি অনুরাগও মিশে গেল। বাবার কথা মতো আমি মাকে প্রণাম করলাম। প্রথম প্রণাম। মায়ের পায়ের পাতা স্পর্শ করতে অদ্ভুত শিহরণ জাগলো মনে, চোখে জল আসে প্রায়। আমাদের জীবনে আজকের দিনটির মূল্য যে অপরিসীম বুঝতে বাকি থাকে না আমার। আমরা 3 জন ভেতরে ঢুকে বসেছি। মা আমার পাশে বসতে গেলে আমি বাধা দিয়েছিলাম। প্লিজ মা, তুমি আর বাবা পাশাপাশি বসো, আমার খুব ইচ্ছে। আমার কথা রেখে মা বাধ্য মেয়ের মতো বাবার পাশে বসেছে। মা একটা দারুণ কেক এনেছে। সেটা কাটার সময় হোটেলের স্টাফরা কয়েকজন এসে জন্মদিনের গান গাইল। আমি যখন কেক কেটে এক টুকরো মায়ের মুখের কাছে ধরলাম, দেখি টপ টপ করে মায়ের চোখ দিয়ে জল ঝরছে। আমার বুকের মধ্যেও তো ভাঙচুর টের পাচ্ছি, আমার হাত কাঁপছে। বাবা হঠাৎ ডান হাত দিয়ে আমার হাত ধরলো, জানি আমার নার্ভাসনেস কাটাতে। তবু দৃশ্যটা দেখে যে কেউ ভাববে আমরা দুজনেই যেন চান্দ্রেইকে কেক খাওয়াচ্ছি। চান্দ্রেই সে চলে যাওয়া মা, তাকে বাবা মেয়ে 3 জনে মিলেছে। তারা মেয়ের কথার মধ্য দিয়েই বাবার মনের উন্মোচন, মায়েরও কি কিছুটা নয়? তো আমার এই ব্যাপারটা ওর খুবই ভালো লেগেছে যে ওর টেকনিকটা ওর এর সঙ্গে ভীষণভাবে মিলে গেছে। আর মনস্তাত্ত্বিক, এটা তো আমি বললামই, সংবেদনশীলতার সূক্ষ্মতাও ভীষণভাবে রয়েছে। আমার তো খুব ভালো লেগেছে উপন্যাসটা। আপনারা পড়ে নমস্কার। আমরা আজকে জড়ো হয়েছি সুস্মিতা দেবের লাল দুর্গ নীল আকাশ। আমরা জানি যে উনি মূলত ছোট গল্প লেখেন। ইতিমধ্যে তার 4টি বই প্রকাশিত হয়েছে ছোট গল্পের। কিন্তু মহিলাদের লেখা সদ্য লেখা হচ্ছে এটা নয়। আমরা সেই চন্দ্রাবতীর সময় থেকে জানি, এবং চন্দ্রাবতীর সময়ে লেখা আর আজকের সেই সময়ের সুলোচনা গাইনের লেখা যে বিপন্নতার মধ্যে দিয়ে যে লেখা তৈরি হতো, আজকের লেখাটা সেটা নয়। আজকে আকাশ অনেক নীল, আকাশ অনেক সোজা, কিন্তু সমাজের যে জটিল বিষয়গুলো সেটা হয়তো আগের থেকে অনেক জটিল। কারণ আগের আকাশ ছিল একটা ধরনের, আর এখন আকাশ হচ্ছে বহুমুখী সমীকরণের। ফলে সমীকরণগুলো যদি আমাদের সাহিত্যে না আসে, তাহলে সাহিত্য একমুখী হয়ে যায়। সেই ক্ষেত্রে উনি, এটা ওনার প্রথম উপন্যাস, সেটা একটা ওনার কাছে পরীক্ষার বিষয়ও বটে। এখন পরীক্ষার বিষয়টা হচ্ছে যে আমরা যখন উপন্যাসটা শুরু করি, তখন উপন্যাসটা শুরুই হয় আমার মা কোলোটা, এই দিয়ে শুরু হয়। অর্থাৎ যে মেয়ে মায়ের সম্বন্ধে তার বাক্য উচ্চারণ করছে, সেই উচ্চারণের মধ্যে দিয়ে তার একটা মনস্তাত্ত্বিক দিক প্রথম থেকেই শুরু হয়। আমরা জানি যে এই উপন্যাসটিতে অনেকগুলো মানুষ আছে, কিন্তু কথক মাত্র 3 জন। 3 জন কথক সমস্ত উপন্যাসটায়। 3 জন কথকের মধ্যে দিয়েই তারা তাদের কথা বলছেন, এবং পারিপার্শ্বিকভাবে তারা যে শুধু একতরফা কথা বলছেন তা নয়, পাশাপাশি অন্যদের কথাও উঠে আসছে। অন্যরাও তার মধ্যে যখন প্রয়োজন, তখন আমাদের যে গল্পের ফর্ম বা উপন্যাসের বাচক যে বা ফর্ম, তার মধ্যে ঢুকে পড়ছেন। ফলে বিষয়টা হচ্ছে গিয়ে 3 জন কথকের মধ্যে একজন আছে মেয়ে মৈত্রী,
আরেকজন হচ্ছে চান্দ্রী এবং হচ্ছে সুব্রত। এখন এই বিষয়টা আমরা যে সময়টায় আলোচনা করি সেই সময়টায় মূলত বনেদি ফ্যামিলির যে স্ট্রাকচার, সেই বনেদি ফ্যামিলির স্ট্রাকচার ভেঙে গেছে, আর নতুন করে সেই অর্থে ভাঙা নয়। তবু যে সময়ের কথা বলছে সেই সময়ের ফ্রেমে দাঁড়িয়ে সেই বনেদি ফ্যামিলি কিভাবে ভেঙে গেছে, তার মধ্যে কিভাবে একটা বনেদি ফ্যামিলি এবং আজকের যে সামাজিক যে স্ট্রাকচার, তার মধ্যে যে দ্বন্দ্বের জায়গাটি, সেই দ্বন্দ্বের জায়গাটিই এনেছেন। মূলত এই উপন্যাসটি হচ্ছে কি একটি পারিবারিক উপন্যাস, এটা সামাজিক উপন্যাস এইভাবে বলা যাবে না। কারণ যে কয়জন ব্যক্তিকে আমরা এখানে পাই সবাই কিন্তু হচ্ছে গিয়ে সব একটি পরিবারের সঙ্গে, সেই সিংহ রায় পরিবারের সঙ্গে কোনো না কোনো ভাবে তারা জড়িয়ে সিংহ রায় পরিবার তার যে আভিজাত্য, তার বনেদি পানা, সেগুলো ক্ষয় হয়ে যাচ্ছে। তো আমরা জানি যে কলকাতার বাবু কালচার যখন ছিল, তখন সেই বাবু কালচারের যে লাম্পট্য, না তার নারীপানা, তার যে নারী বাড়ি গাড়ি, এই তিন শব্দের মধ্যে যদি সীমিত রাখি, এই পরিবারের মধ্যেও কিন্তু সেই বিষয়টি রয়েছে, গভীরভাবে রয়েছে, এবং সমস্যার সূত্রপাতও সেখান থেকে। এখানে চান্দ্রী কিন্তু পালাচ্ছে হচ্ছে গিয়ে, এখানে যে মেয়েটি তার পিসির ছেলের সাথে, অর্থাৎ আমাদের যে মেয়েটি মৈত্রীর পিসির ছেলের সাথে পালাচ্ছে। ফলে যেটা হচ্ছে যে পারিবারিক থেকেই সমস্যার শুরুটা হয়, এবং সমস্যা শুরু হয়, আমরা যত যাই তত প্রত্যেকটি ব্যক্তির মধ্যে একটি মনস্তাত্ত্বিক আখ্যান তৈরি হয়। আমার মনে হচ্ছে এই উপন্যাসের সব থেকে বড় মনস্তাত্ত্বিক আখ্যান হচ্ছে শূন্যতা। এই জন্য মনস্তাত্ত্বিক আখ্যানের মূল কেন্দ্রে, তার কারণ হচ্ছে যে সেই মৈত্রী কিন্তু তার মাকে দেখেনি। তার যখন মাত্র 1.5 বছর বয়স, তখন তার মা ছেড়ে যায় এবং লন্ডনে চলে যায়। ফলে তার পারিপার্শ্বিক যে তার পিসি, তার আরো অন্যান্য আত্মীয় স্বজন তার মায়ের সম্বন্ধে যে একটা গল্প চরিত্র তৈরি করে তোলে, সেটা থেকে তার মা সম্বন্ধে একটা ভয়ঙ্কর বিতৃষ্ণার জায়গা তৈরি হয়। ফলে একটি মেয়ে যে তার ঠাকুরমার শাসনে, এখানে ঠাকুরমা কিন্তু কথক নয়, ঠাকুরমা হচ্ছে গিয়ে একেবারেই কথক নয়। কিন্তু আমি মনে করি এই সমস্ত উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে ঠাকুরমা চিন্ময়ী দেবী। তো চিন্ময়ী দেবী কিন্তু কথক নয়, সামান্যই কথা বলেছেন। একটি অধ্যায়ের পরে তিনি মারা গেছেন, এবং তিনি সেই একটা ক্ষয়িষ্ণু পরিবার, যেটা একটা বর্ধিষ্ণ পরিবার ছিল, সেই আভিজাত্য ক্রমশ ভেঙে পড়ছে, তাকে তিনি আঁকড়ে রেখেছেন। সেই আভিজাত্যের আড়ালে কি আছে আমরা একটু একটু করে জানছি, এবং ধারাবাহিকভাবে যখন আমরা শেষের দিকে যাই তখন জানতে পারি যে সেই ভঙ্গুর পরিবারের মধ্যে যে সমস্ত কেলেঙ্কারিগুলো, আমি কেলেঙ্কারি শব্দটাই এখানে বলছি, তার কারণ আমাদের হিন্দু সমাজ যেগুলোকে অ্যালাউ করে না। আমাদের যে সামাজিক স্ট্রাকচার আছে, সেখানে বিয়ে থা কাদের সাথে হবে, এটারও একটা স্ট্রাকচার আছে। এখন আপনারা পালিয়েছে কিন্তু সত্যকামের সাথে। আমি যখন সত্যকাম শব্দটা দেখলাম, তখন আমি ভাবলাম একটা পৌরাণিক ভাষ্য এখানে তৈরি হয়েছে, কিন্তু বস্তুত পৌরাণিক ভাষ্য এখানে তৈরি হয়নি। কিন্তু একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, আমরা ভাবি যে সমাজ হচ্ছে এখনই ভেঙে যাচ্ছে, সমাজ হচ্ছে এই সময় ভেঙে যাচ্ছে, কিন্তু আমরা যদি পৌরাণিক যুগে যাই তাহলে সমাজ সবসময় ভেঙে যাচ্ছে। সমাজ কখনোই স্থির বা তার জায়গায় ছিল না। আজ থেকে যখন ধরুন রামায়ণ মহাভারত লেখা হচ্ছে, তখন অহল্যার ঘরে যখন আসে, ইন্দ্র আসে, ইন্দ্র হচ্ছে গিয়ে তার অহল্যার স্বামীর শিষ্য, তার সাথে অ্যাফেয়ার্স হয়, ছদ্মবেশ ধারণ করে। তাহলে আজকের যে আমরা রামায়ণ মহাভারত নির্দিষ্ট করে বলতে পারি না, কিন্তু 1500 বছর সাধারণত ধরা হয়। তাহলে 1500 বছর আগের থেকেই সেই সমাজ ভাঙার যে স্ট্রাকচার, সমাজ ভাঙার যে কথাগুলো, সেইগুলো কিন্তু 15 বছর আগের থেকেই শুরু হয়ে গেছিল। তাহলে এই যে সমাজ ভাঙার যে বিষয়টি, সেটা কিন্তু নতুন কিছু নয়। তাহলে এই উপন্যাসের নতুন কি? এই উপন্যাসের নতুন হচ্ছে ট্রিটমেন্ট, যে শব্দবন্ধ, তার উপস্থাপনা, তার চরিত্রের মধ্যে মনস্তাত্ত্বিক সংজ্ঞা,
সেই মনস্তাত্ত্বিক সংঘাত থেকে যে একটা সামগ্রিকভাবে একটা পরিবেশ তৈরি করেন, সেটা অত্যন্ত সুন্দরভাবে করেছেন এবং এই শূন্যতা শূন্য বোধ আন্তরিক ধন্যবাদ জানাই বইটির আলোচনার জন্য। এবার আমরা চলে যাব আমাদের আলোচনার বিষয়ে, সমকালীন বাংলা কথা সাহিত্যে মেয়েদের লেখালেখি। আমি প্রথমেই শ্রীমতী যশোধরা রায়চৌধুরীকে ডেকে নেব। ওনার একটু অসুবিধাও আছে, হয়তো চলে যেতে হতে পারে। আমরা একজন একজন করে বললে আরো সুস্পষ্ট হবে। আমাদের আজকে এতগুলি আলোচনার পরে এখন মানে আমাদের যে আলোচনার বিষয় ছিল সম্ভবত তা স্পর্শ করে ফেলেছেন আলোচকরা। প্রতিভাদি এবং সসীম কুমার বাড়ুই দুজনেই নারী লেখালেখি সংক্রান্ত অনেকটাই বলেছেন। তবে আমাদের বিষয়ের মধ্যে একটা সমকালীন কথাটা ছিল, সমকালীন বাংলা কথা সাহিত্যের কথাটা ছিল। তো কিন্তু বারবারই আমি দেখলাম যে আমাদের আলোচনার মধ্যে এসে যাচ্ছে পুরনোর কথা, মানে বহু যুগ আগের কথা। তো আমি ওই জন্য বহু যুগ আগের একটি বিষয় তুলে আনতে চাই। সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের খাতা নামে একটি গল্প ছিল। সেই গল্পটা আমার অত্যন্ত প্রিয় গল্প। সেখান থেকে 2 লাইন 4 লাইন পড়ে, যেহেতু আমরা যে আলোচনাটা করতে চলেছি তার মার্জিন বা তার ফ্রেম সেটা রচনা হয়ে যাবে রবীন্দ্রনাথের এই বিখ্যাত গল্পটির উল্লেখ করলে, এবং ইতিমধ্যেই যে ঐতিহাসিক কথাগুলিও বলা হয়েছে। গল্পটি শুরুতে এরকম ছিল যে লিখিতে শিখিয়া অবধি উমা লিখিতে শিখিয়া অবধি উমা বিষম উপদ্রব আরম্ভ করিয়াছে। কেন? কারণ সে যেই মাত্র লিখতে শিখলো সঙ্গে সঙ্গে সে চারিদিকে নিজের লেখা লিখতে থাকলো। বাড়ির প্রত্যেক ঘরের দেওয়ালে কয়লা দিয়া বাঁকা লাইন কাটিয়া বড় বড় কাঁচা অক্ষরে কেবলই লিখিতেছে জল পড়ে পাতা নড়ে। তাহার বউ ঠাকুরানীর বালিশের নিচে হরিদাসের গুপ্ত কথা ছিল, সেটা সন্ধান করিয়া বাহির করিয়া তাহার পাতায় পাতায় পেন্সিল দিয়া লিখিয়াছে কালো জল লাল ফুল। এইভাবে লিখতে শুরু করার পর উমার কি হলো, যেটা অবধারিত সেটাই হলো, তার দাদা অতি শিক্ষিত মানুষ, তার একটি প্রবন্ধের উপরেও সে নিজের এরকম হস্তাক্ষর লিখে রাখলো এবং দাদা দেখতে পেয়ে সাংঘাতিক বকাবকি করলো এবং সেদিন তার বিপুল লাঞ্ছনা জুটলো। কিন্তু উমার লেখালেখির ব্যাপারটা এতটাই ভেতরকার বা এতটাই লিখতে চাওয়া তার, বা সে এতটাই ইনস্টিংক্টিভ রাইটার যে সে লেখা থামাতে পারলো না। বিয়ের পর সে লিখতে লাগলো এবং তখন দরজায় ফুটো দিয়ে তার ননদিনী, তারাও ছোট ছোট, উমাও ছোট, তারা সবাই বয়স 12, 13, 14 এরকম। তারা ননদিনীরা দেখতে পাচ্ছে যে বৌদিদি খাতায় কিছু লিখছে, তার আগে নালিশ করে দিচ্ছে তার স্বামীকে। এবং একদিন তার স্বামী অত্যন্ত পণ্ডিত মানুষ, সে বলল যে এবার তো দেখছি যে বউ সামলা নিয়ে অফিস যাবে, এত বাড়িতে পড়াশোনার চল হয়েছে, ইত্যাদি ইত্যাদি কটুকাটব্য শুনলো। এবং শেষ পর্যন্ত গল্পটি যে জায়গায় গিয়ে দাঁড়ায় সেটা হলো যে উমার খাতাকে একদিন তার স্বামী কেড়ে নিল এবং সেই খাতাটি কোনোদিন আর ফেরত পেল না। এইখানটা পড়ার সময় আমাদের বুক ভেঙে যায়। সে আপনি নারী হন পুরুষ হন যেই হন, রবীন্দ্রনাথের গল্প বলার গুণ এমনই যে একটি বালিকা সে লিখতে চাইছে অথচ তাকে লিখতে দেওয়া হচ্ছে না, তার ভয়ঙ্কর সত্যটা আমরা সবাই বুঝতে পারি। আজকে যেসব কথাবার্তা হচ্ছিল সেখানে বারবারই এই প্রসঙ্গ উঠে এসেছে যে লিখতে দেওয়া হয় কি হয় না, লিখতে পারে কি পারে না মেয়েরা। আসলে আমরা এখন একটা খুব প্রচলিত কথা আছে বায়োলজিক্যাল ক্লক। আমরা জানি যে যে মেয়েরা চাকরি করে তাদেরও নিজের বায়োলজিক্যাল ক্লকের সঙ্গে যুদ্ধ করেই চাকরি করতে হয়, কারণ যে সময়ে সে চাকরির শ্রেষ্ঠ সময়, সেই সময় তাকে সন্তান ধারণের জন্য তার শরীরকে দিতে হয়, কারণ সন্তান ধারণের একটা বিশিষ্ট সময় আছে, একটা বয়সের পর সন্তান ধারণ করা যায় না। কাজেই আমরা মেয়েরা বায়োলজিক্যালি কতটা কি করতে সক্ষম এই প্রশ্নের মুখোমুখি হতেই হবে, যে সময়ই থাকুন যে যুগেই থাকুন। এবং সর্বদাই ওই জৈবিক যে ঘড়ি শরীরে বাঁধা রয়েছে তার বিরুদ্ধেই লড়াই করে চলেছেন মেয়েরা। একজন বিমান
বিমান চালিকা মহিলারও হয়তো জীবনের যুদ্ধের সঙ্গে একজন লেখক মহিলার জীবনের যুদ্ধের খুব একটা তফাৎ সেখানে থাকবে না। এবং তার সঙ্গে যেটা জোটে এসে সেটা হচ্ছে যে লেখালেখি একটি মেধার সঙ্গে যুক্ত একটি বিষয়, কাজেই সেখানে একটা অন্য প্রশ্ন এসে যায়, সেটা হচ্ছে যে মেয়েরা যথেষ্ট মেধাবী কিনা ওই লেখালেখিটা করার জন্য। এবং যদি বা সে তার এই সমস্ত যুদ্ধ থামিয়ে, মানে তার জৈবিক যে অন্যান্য কাজগুলো আছে, তাকে জীবনের অনেক মেয়েই আছেন যারা আজকের দিনে বাধ্য নন, কেউই বিয়ে না করতেই পারেন, সন্তান না নিতেই পারেন, তাদের তাহলে সেই বায়োলজিক্যাল সমস্যাগুলো থাকছে না, তাদের সন্তানের মা হয়ে সমাজের চোখে একজন ভালো মায়ের যা যা করতে হয় সেগুলো করতে হচ্ছে না। কিন্তু তথাপি তিনি যে লিখে খুব নাম কুড়োতে পারবেন সেটা নাও হতে পারে, কারণ তখন ভাবা হতে পারে যে তিনি যথেষ্ট মেধাবী নন, বা যথেষ্ট পরিশ্রমী নন, বা যথেষ্ট পড়াশুনো করে এই কাজটি করতে আসেননি। একজন মেয়ে গান গাইলে বা একজন মেয়ে নাচ করলে তার যতখানি তাকে স্বীকৃতি দেওয়া হয়, একজন লেখক যদি মহিলা হন তার কিন্তু স্বীকৃতি পাওয়া অনেক বেশি কঠিন আমাদের সমাজে। এবং এটা নিয়ে অনেকেই অনেক কথা বলে গেছে। নবনীতা দেবসেন তো ভুরি ভুরি লিখে যাচ্ছেন, আপনারা পেলেন সুচিস্মিতা দেবের এই বইটি, আমিও তার লেখা বেশি পড়িনি। মেয়েরা কি সুযোগ তাহলে পাচ্ছেন না? তাদেরকে লিখতে দেওয়া হচ্ছে না? মানে সম্পাদকরা কি শুধু পুরুষদের লেখাই চাইছেন? সেটাও আবার তেমনি করে বিশ্বাসযোগ্য মনে হয় না। কোথাও গিয়ে মেয়েরা আটকে যাচ্ছেন, এবং কোথাও গিয়ে আমার মনে হয় নিজের যে সময়টা তার শ্রেষ্ঠ, শিল্পকে যে সময়টা তার দান করার কথা, সেই সময়টা তাকে অন্য কিছুতে ব্যাপৃত থাকতে হচ্ছে, যার ফলে তিনি হয়তো লিখতে পারেন না। এটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এবার আমি বিদিশা ঘোষ দস্তিদারকে কিছু বলতে বলবো। তিনিও একজন লেখিকা এবং ভালো লেখিকা। ধন্যবাদ সুচিস্মিতাজি। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, আপনাদের আমার প্রণাম, এবং আমার সম্মুখে যারা রয়েছেন তাদের আমার নমস্কার, শুভ সন্ধ্যা। আমি সমকালীন মেয়েদের লেখালেখি সম্পর্কে বলতে গেলে আমার যেটা প্রথমেই মনে হয় যে মেয়েদের লেখালেখি সত্যি সম্পূর্ণরূপে একটা আলাদা বিষয়। কেননা আমরা এখনো বলছি মেয়েদের লেখালেখি। আমি প্রায়শই ভাবি যে আমরা দুটো কথা ব্যবহার করি, একটা হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট টিম আর একটা হচ্ছে ইন্ডিয়ান মহিলা ক্রিকেট টিম। এখন এটা কেন বলবো, বলার তো দরকার নেই, তাহলে তো বলা উচিত ইন্ডিয়ান পুরুষ ক্রিকেট টিম। বুঝতে পেরেছেন? তার মানে লেখালেখিটা আমরা যখনই বলছি তখনই সেটা বলে দিচ্ছি যে এটা তো পুরুষদের কাজ। এবার মেয়েরা যখন সেটা শুরু করলে হয়ে গেল মেয়েদের লেখালেখি। আলাদা করে বলার কিছু নেই, একটা গল্প তো গল্পই। আপনি কি লেখিকার নাম পড়বেন না লেখকের নাম পড়বেন? যদি গল্পটা খুব ভালো লাগে তখন লেখক লেখা, কিন্তু লেখিকা বা লেখক লেখে রবীন্দ্রনাথের কথা ছেড়ে দিন, আমরা কিন্তু রচনা পড়ি না, অন্তত পড়া উচিত নয়। তো এবার যেটা আমার মনোজগতে খুব আলোড়ন তুলেছে, অতি সাম্প্রতিক একটি বই। সেই বইটা প্রাচীন, যদিও সমকালে অতি সম্প্রতি প্রকাশিত হয়েছে, একজন মহিলার লেখা। বইটার নাম পান্তির মাঠ, শ্রীমতী কৃষ্ণকামিনী দেবী দাসী, এবং এটা হয়তো তার ছদ্মনামে হতে পারে। এই বইটি আমি অল্প একটু আলোচনা করব। এই আলোচনা করার কারণ হচ্ছে যে আমাদের যে সাহিত্য রচনার ইচ্ছা এবং সাহিত্য রচনা, আমাদের জীবনের কথা, আমাদের দৃষ্টি, আমরা যেভাবে একটা জিনিসকে দেখছি, সেটা ব্রিটিশ রাজত্ব হোক, আমাদের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি হোক, একটি ধর্ষণ হোক, বা সমাজে এবং সংসারে আমাদের ভূমিকা আমাদের চোখে হোক, মেয়েদের চোখে, সেটাকে আমরা যখন প্রকাশ করি, এক্সপ্রেস করি, তখন কিন্তু কালের ভেদাভেদ মুছে যায়। এই প্রাচীন কালের যে মহিলা এই গল্পটি লিখেছেন, তার গল্প নয়, তার জীবনের সত্য ঘটনা। এবং এখন আমরা দাঁড়িয়ে যদি এই ঘটনার বিশ্লেষণ করি বা এই ধরনের জীবনযাত্রার মধ্য দিয়ে তার কালকে ছুটে যাই, দেখবো যে আমাদের মধ্যে সীমারেখা একেবারেই ভেদাভেদ নেই, সীমারেখা মুছে গেছে। বদলাই আছিস, তোর গন্ডের চর্ম ঝুলিয়া গিয়াছে, চুলগুলি সাদা সাদা, তুই কি বুড়ি হইলি নাকি রে? আমিও তাহাকে অনেকক্ষণ দেখিলাম, তাহার বয়স বৃদ্ধি পায় নাই, যেমন ক্ষীণকায় ছিল সেইরূপই রহিয়াছে।
সব যেন অবিকল, আদৌ পরিবর্তন নাই। সে কেবল মিষ্ট হাসিতে আমার পানে তাকাইয়া আছে। এই ভঙ্গি আমার বড় পরিচিত, কতকালের পরিচিত। সে যে কি ভালো লাগিল তাহা কি বলিব। আনন্দে আমার ক্রন্দন উদ্গত হইল, আমি কাঁদিয়া ফেলিলাম। নায়ক বলিল, আমার বয়স বাড়ে নাই, তোর বাড়ি আছে বলিয়া কাঁদিতেছিস? আমি সবেগে মাথা নাড়িয়া না না এরূপ বলিতেই নিদ্রা ছুটিয়া গেল। দেখিলাম প্রভাত হইয়াছে, কেহ কোথাও নাই। পরদিন ভোর রাত্রে এই স্বপ্ন আমি পুনরায় দেখিলাম। তাহার পর প্রতিদিন এই স্বপ্ন দেখিতে লাগিলাম। এই রূপে 2 মাস কাটিল। এই যে কাহিনীর নায়ক মন্মথ, সেই মন্মথের সঙ্গে তার অদ্ভুত সখ্য হয়। কেননা মন্মথ তাকে বলেছিল, ভাবি তুই ইংরাজি শিখবি। তাকে তো স্কুলে পাঠানো হয়নি। সে বালিকা, 9-10 বছর বয়স, সে কিছু কিছু ইংরাজি মন্মথের কাছে শিখল। তারপর সে নিজে যতটুকু নিজের ইচ্ছায় লেখাপড়া শেখে, সেইভাবে সে কিছু উপন্যাস পড়তে বড় ভালোবাসত। কেন ভালোবাসত? কারণ সে বিবাহিত। ক্রমে ক্রমে তার বয়স হলো 13-14, তার স্বামীর সঙ্গে তার সম্পর্ক তৈরি হলো, তখন তার উপন্যাসই পড়তে ভালো লাগে। কিন্তু মন্মথ সে পড়ুয়া ছেলে, তাকে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে, তার মনে লেগেছে অন্যরকম রং। তখন পরাধীনতার নাক পাশে দেশ আষ্টে পৃষ্ঠে বাঁধা, সে চায় ইংরেজের শাসন চলে যাক। সুচিস্মিতা দেবীর লাল দুর্গ নীল আকাশ, যা সায়ন্তন পাবলিকেশন প্রকাশ করেছে, সেইটার প্রকাশ অনুষ্ঠানে আমাকে সমকালীন বাংলা সাহিত্যে মেয়েদের লেখালেখি এই বিষয়ে কিছু কথা বলার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ জানানোর প্রথম বার্তা সৌমিত্র লাহিড়ীর কাছ থেকে আমি পাই। প্রথমেই আমি বলে রাখি, আমি কিন্তু 19 শতকের লোক, 200 বছর আগের লোক। সমকালীন কথাটা আমার সঙ্গে যায় না। আর আমি গবেষক এবং প্রবন্ধকার মূলত। তারপরে কথা সাহিত্যও আমার সঙ্গে যায় না। যায় শুধু দুটো কথা, একটা হচ্ছে বাংলা আর লেখালেখি। এখন এই অনেকটাই বাদ চলে গেল। আর মেয়েদের ব্যাপার, মেয়েদের লেখালেখির কথা এখানে আছে। তো কথা সাহিত্য, ছোট গল্প বা উপন্যাস, এসব যে পড়া, সে পড়াও আমার খুবই কম। তাহলে আমি এলাম কেন? তো 19 শতকের একজন মানুষ, একবিংশ শতাব্দীর একজন লেখিকা এবং সমকালীন মেয়েদের লেখালেখি নিয়ে আলোচনায় আমি এলাম কেন? এলাম মানে বাধ্য হয়ে এলাম, না এসে কোনো উপায় ছিল না। কেননা সৌমিত্র, এখন যে কথা আমি বলবো এখানে আপনাদের সামনে, আমি যতদূর অনুমান করছি, আমার সামনে যারা বসে আছেন, মঞ্চে যারা বসে আছেন, তারা তো বটেই। জলেশ্বরদার থেকে যশোধরা রায়চৌধুরী, বিদিশা ঘোষ দস্তিদার, প্রতিভা সরকার, সচিন কুমার বারুই, সবাই লেখক। এবং আমাদের সামনে যারা বসে আছেন, আমি অনুমান করি শতকরা 90% মানুষই হচ্ছে বা লেখিকা। তাদের সামনে না পড়া একজন লোক এবং পুরনো 200 বছর আগে যে ঘোরাফেরা করে, তার কথা বলার অধিকারই থাকতে পারে না। তথাপি আমাকে যেহেতু এখানে কিছু কথা বলতে হবে, সেই জন্যে আমি শোনা কথা কিছু আমি আপনাদের শোনাবো। শোনা কথা মানে হচ্ছে এই যে, আমাদের একটি পত্রিকা আছে এবং জলগরি বলে, সেই জলগরি পত্রিকা আমরা যারা চালাই, 9 জন সম্পাদক আছে, তার মধ্যে আমি একজন। 60-এর বেশি বয়স না হলে সম্পাদক হতে পারবে না, এইরকম শর্তে পত্রিকাটা 6 বছর চলছে। তা আমার বয়স 70 অতিক্রান্ত এবং অনেকেই 70 ছুঁই। এই গুরুদের পত্রিকাতে মেয়েদের সম্পর্কে আলোচনা একটু হয়, মেয়েদের লেখালেখি সম্পর্কেও একটু আলোচনা হয়। সেই আলোচনার সৌজন্যে এবং যারা প্রবীণা লেখিকা, তারাও মাঝে মাঝে সেখানে কেউ কেউ উঁকি ঝুঁকি দেন এবং আসেন, তারা আমাদের পত্রিকায় লেখেন। এখন এই মেয়েরা যে সমস্ত লেখালেখি করেন বা যা আমাদের পত্রিকায় ছাপা হয়,
বা কারা কেমন লিখছেন, কে কি পড়লেন, সেইটা নিয়ে কিছু কথা আলোচনা হয়। সেই আলোচনার ভিত্তিতে আমি আপনাদের মোটামুটি, আমার কথা নয়, এই জলঘড়ি পত্রিকার আসরে মেয়েদের লেখালেখি নিয়ে যেসব কথাবার্তা হয় সেই কথাবার্তার ভিত্তিতে দু চার কথা আমি আপনাদের শোনাবো। শোনা কথা প্রথম হচ্ছে যে এখন যারা লিখছেন তাদের মধ্যে যারা অতি প্রতিষ্ঠিত এবং যারা এখানে উপস্থিত আছেন তাদের বাদ দিয়ে যাদের লেখা ভালো লেগেছে আমার এবং আমার বন্ধুদের, সেই ভালো লেগেছে যে লেখিকাদের লেখা, তাদের কয়েকজনকার নাম আমি এখানে করি। এমন হতেও পারে যে তাদের মধ্যে দু একজন হয়তো এখানে উপস্থিত আছেন, আমি তাদের চিনি না, সেটাই আমার ভরসা। অন্বেষা রায়, শহুরে উচ্চবিত্ত চরিত্রদের নিয়ে তিনি যে মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করছেন বা মনস্তাত্ত্বিক বিশ্লেষণ ভিত্তিক যে গল্প লিখছেন, সেই গল্প আমাদের আকৃষ্ট করেছে, সেই গল্প আমাদের ভালো লাগে। তার যে প্লট রচনা, সেই প্লট রচনাটা মানে অদ্ভুত ধরনের। এই প্লট রচনা এবং এই মনস্তাত্ত্বিক বিশ্লেষণ নগরকেন্দ্রিক মানুষদের, এইটা অন্বেষা রায় তিনি লিখছেন, এটা আমাদের ভালো লাগে। প্রতিভা সহকারের কথা আমরা বলবো না, তার কারণ হচ্ছে তিনি এখানে উপস্থিত আছেন। দীপাঞ্জনা মণ্ডল, এমন হতেও পারে যে আমরা হয়তো এর মধ্যে কারো কারো লেখা বা কোনো লেখিকা সম্পর্কে আমরা আদৌ জানি না বা খুব অল্প জানি। দীপাঞ্জনা মণ্ডল, তিনি তার যে গল্পের আঙ্গিক, তাতে ম্যাজিক রিয়ালিজম এবং পরাবাস্তবতা, এটা এমন, এবং তার মধ্যে একটা স্যাটায়ারিক অর্থাৎ ব্যঙ্গের একটা ছোঁয়া, যেভাবে তিনি নগর জীবনকে দেখছেন এই পরাবাস্তবতা এবং ম্যাজিক রিয়ালিজম দিয়ে তার গল্পের মধ্যে, সেই গল্প আমাদের ভালো লেগেছে। মৈত্রী রায় মল্লিক, ইনি মূলত বিজ্ঞান ঘেঁষা এবং বিজ্ঞানী ঘেঁষা লেখা উনি লেখেন। একজন ভূতত্ত্ববিদকে নিয়ে লিখেছেন, মানচিত্র নিয়ে লিখেছেন, তার ওই চাকা ঘোড়ার আগে যে কাহিনী, সেই সব লোকেদের নিয়ে এমনভাবেই তিনি লিখেছেন, বিজ্ঞানের লোক এবং বিজ্ঞান বিষয়ক যে সমস্ত গোড়ার দিকের কথা, সেইটা সাধারণ পাঠকের অর্থাৎ পাঠকের কাছে পৌঁছে দেওয়া তো হচ্ছে লেখকের প্রধান কাজ। তিনি দেখেছেন, তিনি বুঝেছেন, তিনি জেনেছেন, অপরকে জানাচ্ছেন, অপরকে বোঝাচ্ছেন, অপরকে ভালো লাগাচ্ছেন। এই যে বিজ্ঞানের কথা উনি এমনভাবে লিখছেন, খুবই সুন্দর। এই লেখা আমাদের বিশেষ ভালো লেগেছে। অহনা বিশ্বাস, এই নামের সঙ্গে আপনারা অনেকেই পরিচিত। তার যে মেয়েদের হোস্টেল জীবন বা এই যে সব লেখালেখি আছে, তীর্যক ভঙ্গিতে মেয়েদের জীবনকে নিয়ে লিখেছেন। গদ্যুর অত্যন্ত সাবলীল, আর যেটা তার গল্পের মধ্যে পাওয়া যায় সেটা হচ্ছে যে আমাদের একটা নরম মনের স্পর্শ তার সমস্ত লেখাগুলোর মধ্যে আমরা পাই। শ্যামলী আচার্য, অত্যন্ত বলিষ্ঠ গদ্য, এবং গল্প করতে করতে তিনি একটা দর্শনে তার একটা উত্তরণ তিনি আমাদের চোখের সামনে রেখে দেন। ঝিমলি নন্দী, গ্রাম জীবনের ভেতরে যে ক্ষুদ্রতা আছে, হিংসা আছে, রিপুতারিত যে জীবন আছে, খানিকটা বিভৎস রসাশ্রিত সেই যে উন্মোচন, এটা মানে আকৃষ্ট করার মতো বলে আমার মনে হয়েছে আর কি। সমকালীন যে রাজনৈতিক অভিজ্ঞতা এখন গ্রামে যা চলছে, সেগুলোকেও তিনি নিয়ে আসছেন, অর্থাৎ খারাপ ব্যাপারগুলোকে আমাদের সামনে একদম নাড়িয়ে দেওয়ার মতো করে লেখা, এইটা তার কাছ থেকে আমরা পাচ্ছি। তন্নি হালদার, একেবারে খুব মাইক্রোস্কোপিক দৃষ্টিভঙ্গি থেকে তিনি প্রান্তিক জীবনের চরিত্র এবং যে ঘটনা এবং বাস্তবতা, সেই বাস্তবতাগুলিকে উনি নিয়ে আসেন। তার পাণ্ডুলিপিও আমাদের দেখার সৌভাগ্য হয়েছে পত্রিকা চালানোর জন্যে। তার লেখার শক্তি আর ভাষার ব্যাপারে, লেখার ব্যাপারে তার এটা থাকে অনেক লেখকের মধ্যেই, সেটা আমরা পাই।
মানে একটু অবাক হয়ে যেতে হয় যে এত শক্তিশালী একটা লেখা, সেই লেখার মধ্যে এইসব দুর্বলতা রয়েছে, কিন্তু এইসব দুর্বলতা কিছুই নয়, একদম ঠেলে বেরিয়ে আসছে তন্নি। ঈশা দেবপাল আর তার যে নগরজীবনের বিশ্লেষণ আমরা যেভাবে ঈশা দেবপালের কাছ থেকে পাচ্ছি, সেটাও আমাদের খুব ভালো লাগছে। তার যে সন্ধ্যাবেলার, এর বোধ হয় 21 শতক ছেপেছিল, সন্ধ্যাবেলা হ্যাঁ মন কেমন করে, এটা উপন্যাসে লেখা, খুবই ভালো লাগার মতো লেখা তার কাছ থেকে আমরা পাচ্ছি। মৃত্তিকা মাইতি গ্রাম জীবনের কাহিনী তিনি নিয়ে আসছেন। তার গল্পের ধরনটাই অদ্ভুত ধরনের, একটা গল্পের ভেতরে আবার গল্প থাকে, গল্পের ভেতরে লুকোনো গল্প আছে। এই যে উন্মোচন, এই উন্মোচনের ব্যাপারটা তার গল্পে আমরা খুব পাই। তৃষ্ণা বসাক এখানে উপস্থিত নেই, সুতরাং তার সম্পর্কে দু একটা বলা যায়। এত বৈচিত্র্য তার লেখার কলম থেকে আমরা পাচ্ছি যে সেটা আশ্চর্য হয়ে যায়। প্রথম দিকে তার লেখার যে ধরন ছিল, সেই ধরন থেকে তিনি অনেকটা বেরিয়ে এসেছেন। প্রথম দিকে ধরনের মধ্যে একটু যাকে বলা হয় মাননিক, অর্থাৎ মননশীলতা বা ইন্টেলেকচুয়াল, যাকে আমরা খারাপ কথায় বলি হাতে, সেই রকম ব্যাপার তার প্রথম দিকে লেখার মধ্যে ছিল। সেই লেখা থেকে তিনি সরে এসছেন এবং এখন যা তিনি লিখছেন, অনেক রকম লেখা, নানা রকম দিকে তার চোখ এবং মন। আর অনুবাদের দিক থেকেও তার একটা সক্রিয়তা আমরা দেখতে পাচ্ছি। তাতে আমরা আমাদের ভারতীয় অন্যান্য সাহিত্যের, অন্যান্য ভাষার আস্বাদ তিনি আমাদের দিচ্ছেন। একজনকার কথা বলতে ইচ্ছে করছে যে তিনি কিন্তু কথা সাহিত্যিক বলা তাকে যাবে কি জানি না, সোমা বন্দ্যোপাধ্যায়। একটু হিউমার, প্যাথস, ফিলোসফি এইসব মিলিয়ে অসামান্য তার পাঠকদের মানে মুগ্ধ করে দেওয়ার মতো ক্ষমতা তার গদ্যের মধ্যে, তার রচনার মধ্যে, রচনা শৈলীর মধ্যে রয়েছে। একটু স্মৃতিচারণমূলক লেখা তিনি লিখছেন, অকালবোধন তার লেখা। আর বাণিজ্যিক যা না পড়লে পেছিয়ে পড়তে হয়, সেই পুস্তিকার লেখিকাদের কথা খুব বেশি আপনারা সকলেই পড়েন, সেগুলো সায়ন্তনী পুরীতুণ্ড বা সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়ের সব লেখা, এগুলো ভালো। আমার মনে হয়েছে যে সমকালীন লেখিকাদের মধ্যে এই লেখিকাদের কথা একটুখানি আমাদের ভালো লাগাটা, আমার ভালো লাগা। সমকালীন লেখিকাদের লেখা পড়ে বোঝা যায় না এগুলো মহিলাদের লেখা। এই যে সেকুলার একটা জায়গায় তারা উত্তীর্ণ হয়েছেন, এইটাই হচ্ছে সমকালীন লেখিকাদের দান, লেখিকাদের অবস্থান, লেখিকাদের সেই জায়গায় তারা পৌঁছেছেন। পড়ে বোঝা যায় না এগুলি মেয়েদের লেখা। আগে বোঝা যেত, তারা বোঝাতেন, এখন আর তারা সেটা বোঝানো তাদের দায় নয়। তারা অন্য লেখকরা যেসব সমস্যা, যেসব কথাবার্তা বলেন, কিছু সূক্ষ্মভাবে অভিজ্ঞতার ভিত্তিতে একটা ছবি তোলা হচ্ছে, সেই ছবিটা কোথা থেকে তোলা হয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ। সেই ছবিটা নিচের দিক থেকে তোলা হয়েছে, পাশ থেকে তোলা হয়েছে, না উপর থেকে তোলা হয়েছে, না সাততলা থেকে তোলা হয়েছে। মেয়েদের তো একটা অবস্থান আছে, সেই অবস্থানের জায়গা থেকে ছবিগুলো উঠছে। ছবিতে সেটা থাকে না, কিন্তু সেই ছবিতে অবস্থানটা থাকে। মেয়েরা তাদের অবস্থান থেকে যে বিষয়গুলোর মধ্যে এখন আমাদের আলো ফেলছেন, সেই আলো আমাদের অনেকখানি আলোকিত করছে। আর আমি দুটো কথা বলে শেষ করব, সেটা হচ্ছে সুচিস্মিতা দেবের যে লেখা, সেই লেখার প্রকাশক হয়তো এখানে প্রকাশক তো পরিচালনা করছিলেন। নিউটাউন বইমেলাতে তার স্টলেতে আমি যাই, আমি জানি না সেখান থেকে সুচিস্মিতা দেবের কখানা বই বিক্রি হয়েছে বা কি বিক্রি হয়েছে। একখানা বই যদি বিক্রি হয়ে থাকে, এই লাল দুর্গ এবং নীল আকাশ, সেই একখানার ক্রেতা ছিলাম আমি। এটা হচ্ছে এক। আর দুই হচ্ছে যে এই মেয়েদের লেখার ব্যাপারটার যে আলাদা করে গুরুত্ব দিতে হবে,
আলাদা করে সেটা যে ছাপতে হবে, তাদের যে সামনের দিকে সকলের সামনে উপস্থিত করতে হবে, প্রকাশকদের মধ্যে সেই বোধ বা সেই চেতনা যে খুব আছে এরকম বলা যায় না। আমি 21 শতককে ধন্যবাদ দেব এই জন্যে যে তারা 14-15 জন লেখিকার 20-25টি করে গল্পের একটা সংকলন, একঝাঁক সংকলন সম্ভবত গতবার বই মেলাতে তারা একসঙ্গে প্রকাশ করেছিলেন। তাতে দিদিশা ছিলেন, ধরা ছিলেন, আরও অনেকেই ছিলেন, অনেকের ইশাদের পাল, অনেকের গল্প বই বেরিয়েছিল, পবনাথ ছিল, কৃষ্ণা বসা, কিষাদেব পাল, সায়ন্তনী ভট্টাচার্য, কাকলি ঘোষ, ইন্দিরা দাস, সুচিস্মিতা দেব, কাবেরী চক্রবর্তী ইত্যাদি। এই যে মেয়েদের আমাদের নিজেদের, আমার গ্রামের একটি লাইব্রেরি আছে, সেই লাইব্রেরি আমাদেরই তৈরি করা, আমরাই সেটা চালাই, সরকার 36 বছর ধরে সেটা চালাচ্ছি আমরা। সেই লাইব্রেরিতে যখন আমরা বই কিনি, তখন আমরা বই কিনি যে কিশোররা পড়বে একটা স্কিম করা হয়, যারা সচেতনভাবে লাইব্রেরি গড়ে তোলেন, লাইব্রেরি আন্দোলনের সঙ্গে থাকেন, তারা এইভাবে বই কেনে, যে কিশোরদের জন্য কি ধরনের বই কেনা উচিত বলে তারা হয়তো 15,000 টাকা 20,000 টাকা কিশোরদের জন্য বই কেনে। অনুবাদ বই কি ধরনের কেনা উচিত সে ধরনের হয়তো 10,000-15,000 বই কেনে। তারপরে জীবনীর বই কেনা হবে, হয়তো 50খানা জীবনীর বই একসঙ্গে কেনা হয়। মেয়েদের লেখা বই আলাদা করে কেনারও স্কিম অন্যান্য লাইব্রেরি করে কিনা জানি না, আমরা করি। আমরা 21 শতকের সব বইগুলি আমরা নিয়েছি। উপস্থিত সকলকে আবার আমার ধন্যবাদ জানাই, আমার কৃতজ্ঞতা জানাই। এমন সুন্দর আলোচনা হলো, আমরা সবাই সমৃদ্ধ হলাম। অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এই প্রকাশনা করাটা আমার কাপ অফ টি নয়। আমি এখান থেকে আই ডু নট আর্ন ব্রেড, এবং আমরা বর্তমানে যে সমস্ত বই প্রকাশ করি তার জন্য একটা 9 পয়সাও নিই না। প্রশ্ন থাকতে পারে তাহলে আপনারা কস্ট কে দেয়? আমাদের কোর কম্পিটেন্স হচ্ছে কনসালটেন্সি আমরা দুভাবে করি। আমরা ইন্ডাস্ট্রি ডাক্তার একদিক থেকে, অর্থাৎ যারা সিক হয়ে যায় তাদের আমরা হেলদি করার চেষ্টা করি, তার মানে আমরা ইন্ডাস্ট্রি ডাক্তার। টার্ন অ্যারাউন্ড ম্যানেজমেন্ট যেটাকে বলে। আর একটা আমরা কাজ করি ওই মেয়ে দেখার মতো, মানে বিয়ের আগে মেয়ে দেখে যেরকম বলে, মা শাড়িটা একটু তোলো তো পা থেকে, তার মানে কি তুমি আমার সংসারে এলে সত্যি সত্যি সংসারকে শান্তিতে রাখবে কি রাখবে না, যেটা কুন্তী দ্রৌপদীকেও বলেছিল। যা কিছু পরের কথা। আমরা ওই বড় বড় প্রজেক্ট এলে আমাদের ব্যাংকগুলো আমাদের ডাকে, আমরা যাই না, ব্যাংকগুলো ডেকে বলে যে একটু দেখুন তো এটা ভায়াবল কিনা, লোন ফেরত দিতে পারবে কিনা, কিরকম। এই কনসালটেন্সি করে আমরা যথেষ্ট রোজগার করি, এবং সেই রোজগারের টাকা এতই যথেষ্ট যে আমাদের পাবলিকেশনের জন্য কোনো লেখকদের কাছে বা কারুর কাছ থেকে আমাদের পয়সা নেওয়া দরকার। আপনি ভাববেন এ তো বিরাট কাজ করছে, তা নয়। কিন্তু কারণটা কি জানেন? আমি যদি এই আরো ইনকাম করতাম, তাহলে এই যে পাবলিকেশন করে যে একদম ডাহা লস করি, সেটা কিন্তু আমার লস নয়, কারণ আমার কনসালটেন্সিতে এত প্রফিট করি, সেটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায় যখন যারা আপনারা ইনকাম ট্যাক্স বোঝেন, তাতে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি নোশনালি আমাদের কিন্তু পকেট থেকে কিছু যায় না। তো কেন নেব পয়সা? হ্যাঁ, তবে জিজ্ঞেস করতে পারেন আপনি মশাই হঠাৎ ম্যানেজমেন্ট কনসালটেন্ট, আরও অনেক কিছু আমি কোয়ালিফিকেশন বলতে চাইছি না, তো কেন এলাম কেন জানেন? ফ্রেশ হওয়ার জন্য। আমি কনসালটেন্সি করে করে এত ক্লান্ত হয়ে পড়েছিলাম, এত অশান্ত হয়ে পড়েছিলাম। আমি প্রথমে যাই পন্ডিচেরি, শ্রী মায়ের আশ্রমে, শ্রী অরবিন্দের আশ্রমে। সেখানে আমার সঙ্গে দেখা হয় একজন মাস্টারমশাই, যিনি IIM ক্যালকাটাতে পড়াতেন, এখন নেই বেঁচে। তিনি বলেন তুমি বিবেকানন্দ পড়া শুরু করো, শ্রী অরবিন্দ পড়া শুরু করো। আমি পড়তে শুরু করলাম। তারপরে দেখলাম সত্যি তো এই জীবনটা তো আলাদা, পড়াশুনো লেখাপড়ার জীবনটা তো কনসালটেন্সির সঙ্গে কোনো মিল নেই।
এখানে আমি আনন্দ পাই। কিরকম আনন্দ? বিরাট গ্রীষ্মকালে যদি আপনি ভরা পুকুরে জাল দেন, লাফ দিয়ে যদি সাঁতার কেটে উঠে আসেন, কিরকম একটা শান্ত ভাব হয় না? আমরা যারা পড়াই, আমি এখনো পড়াই, কোথায় পড়াই বলার দরকার নেই, কিন্তু আমি যখন পড়িয়ে ক্লাস থেকে বেরোই, সেই যে ফ্রেশনেস, সেই যে নতুন এনার্জাইজড হওয়ার যে একটা শান্তি, প্রশান্তি, যে একটা অনুভব, সেটা পাই এই প্রকাশনা করি। আমরা প্রকাশনা করি আনন্দের জন্য, ব্রেড আর্নিং এর জন্য আমাদের দরকার হয় না। ইট ইজ আওয়ার প্রফেশন নয়, ইট ইজ আওয়ার প্যাশন। এবং এই জন্যই করি, আনন্দ পাই, আনন্দ পাবো, কারণ আমরা জানি কিভাবে আনন্দ পেতে হয়। তা নাহলে প্রকাশক হিসাবে আজকে তো অনেক কথা শুনলাম, নারীদের লেখা, পুরুষদের লেখা আমি জানি না। আমরা আজ পর্যন্ত যতগুলো প্রকাশনা করেছি, আমাদের যে একটি কালকৃতি, কলমে কালকৃতি, যেখানে যশোধরা আমাদের লেখা দিয়েছিল, কিন্তু সবাই তো আর যশোধরা রায়চৌধুরী নয়। আমি খুব সত্যি কথাই বলছি, কারণ গীতাতে হাত না দিয়েও আমি সত্যি কথা বলছি। সেটা হচ্ছে যে এমনও ঘটনা আছে, বিরাট লেখিকা, আমি শ্রদ্ধা করি, তার বই পড়ি, বই পড়তে ভালোবাসি, তার সঙ্গে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম। উনি অ্যাপয়েন্টমেন্ট দিলেন, কিন্তু তার বাড়ির আগে পৌঁছে ভদ্রতার কাছে জিজ্ঞেস করলাম যে আমি এসছি, আসবো কি? উনি বললেন, না, আমি তো অন্য একটা কাজে বেরিয়ে গেছি, পরে অ্যাপয়েন্টমেন্ট করে আসবে। আর একজন লেখিকা, আপনারা আমাকে গালাগাল দেন, তোমার কিচ্ছু এসে যায়, তার বাড়িতে যাওয়ার জন্য অনেকবার ফোন করে ফোন ধরেন না। পরে জানতে পারলাম ওনার মেয়ে প্রথমে ফোন ধরে অ্যাপয়েন্টমেন্ট দেন। যাকে একটা অ্যাপয়েন্টমেন্ট পেলাম, কিন্তু সেই অ্যাপয়েন্টমেন্টে গিয়েও আমার কিন্তু বাড়িতে ঢুকতে পারি। তার মানেই নয় যে আমরা প্রকাশনা ছেড়ে দিয়েছি, না। আমি ভেবেছিলাম যে লেখকরা নতুন নতুন প্রকাশকদের অন্তত পাশে দাঁড়ালেও অন্তত বলবে তো যেইভাবে চলুন। আমরা লেখা নেই কাদের জানেন? যারা খুব একটা পরিচিত নয়, কিন্তু যাদের পরিচিত হওয়ার যথেষ্ট যোগ্যতা আছে, যথেষ্ট যোগ্যতা আছে সেই রকম, এবং যারা সাই। এখানে একজন আছেন আমার বোনের মতো, মোনালিসা। ও লিখত, কিন্তু কারোর সঙ্গে কথা বলতো না। বই লেখো, বই পড়ো, বই পাবলিশ করো, না। কি দরকার? লোকের কাছে আমি সেলিব্রিটি হতে চাই না, অথচ ভালো লেখিকা। তো ওর বই আমরা ফিঙে দুর্গাদর্শন বের করেছিলাম, তখন অবশ্য পয়সা নিয়েছিলাম। তো যাই হোক, তো এই মোনালিসা কেউ চিনত কি? অথচ মানে ওর মতো লেখিকা আমি খুব কম দেখেছি। আমি প্রথমে ওকে এনকারেজ করেছি, ও স্বীকার করবে কিনা জানি না, নিশ্চয়ই স্বীকার করবে। এরকম আমরা আজকে যে ধরুন আমাদের যে সম্পাদক, কলমে কালকৃতি সম্পাদক সোমা দত্ত মহিলা, সে যখন যশোধরা দিকে, উনি বলে, ও বলে যশোধরা যখন ফোন করলো, যশোধরা দিয়ে এইটা বলেছিল আমাকে, সোমা বলেছি, বলেছি তুমি ঘাবড়াচ্ছ কেন? আমি তোমাকে যতবার চাইবে আমি ততবার লেখা দেবো। কিন্তু অনেক মহিলা লেখক, নাম করা লেখক আমাদের বাড়িতে পারমিশনই দেয়। এমনও লেখক আছে, এমনও লেখক আছে, এমনও সাহিত্যিক আছে যাদের বাড়িতে আমাদের মহিলা সহকর্মীকে পাঠাতে আমার ভয় হয়, আমি পাঠাই না। যখন আমি যাই তাদের সঙ্গে, পরে ফোন করে বলেন বডিগার্ড নিয়ে এসেছিলেন। আপনারা বিশ্বাস করবেন না, অপ্রিয় সত্য কথা বলতে নেই। সীমা বলেছেন যে যখন খুব অশান্ত এবং সত্য কখনে তোমার বাধা আসবে, বি কাম অ্যান্ড কোয়াইট। আমরা কাম অ্যান্ড কোয়াইটলি আমরা প্রকাশনা সংস্থা করি। আমি সত্যি সাধন বাবুকে বলতে চাই, প্রকাশকদের মধ্যে চেতনা আছে, চেতনা আছে। সব প্রকাশক এক নয়, সব প্রকাশক এক নয়। এবং আমরা যে প্রকাশনা করি তাতে প্রথম আমরা অনেক লেখকদের কাছে গেছি, কেউ পাত্তাই দেয়নি। স্মল ইজ নট বিউটিফুল, বাট দ্যাট ডাজ নট মিন এনিথিং। আমরা জানি যে সবার মধ্যেই শক্তি এক আছে, আমার মধ্যে শক্তি আছে, সেটা তো আমরা জানি। তো আমরা কেন পিছিয়ে আসবো? এই তো গতকালই তো আমাদের রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে গোল পার্কে আমরা একটা বইয়ের অনুষ্ঠান, বই একসঙ্গে প্রকাশ করলাম।
এখানে কে কোন কবি নেই, আছে। আমরা তো চিন্তা করিনি যে ওই কবির বই বিক্রি হবে কি হবে না। আমি নিজে ম্যানেজমেন্ট কনসালটেন্ট, আমি জানি কিভাবে বই আমরা বিক্রি কথাটা একদম ইউজ করি না। আমাদের অফিসে কোনো সহকর্মী যদি বলে বই বিক্রি হচ্ছে না, আমি বলি একদম একদম বলবে না, পাঠকের হাতে পৌঁছতে পারছো না। হোয়াট ইজ বিক্রি? বই কোনোদিন বিক্রি করা যায় না, যদিও এটা এক ধরনের খাবার। কিন্তু আমরা যেহেতু ম্যানেজমেন্ট কনসালটেন্ট রক্তে, তার মানে নয় যে আমি লেখাপড়া করি না, আমি অনেক বই লিখেছি, তাই আমি বলতে চাই না। তবে আমার বই ভালোই বিক্রি হয়। তা সত্ত্বেও আমরা ম্যানেজমেন্ট কনসালটেন্ট হিসাবে যে রক্তের মধ্যে আছে, আমরা মার্কেট সার্ভে করি। আমরা মার্কেট সার্ভে করে দেখেছি, হয়তো ভুল হতে পারে, কলকাতার লোক ম্যাক্সিমাম 7 থেকে 10% লোক বাংলা বই পড়ে। বাংলা বই পড়ে কারা জানেন? জেলার লোক, আরবান অঞ্চলের লোক। এখনো সেখানে বিধবা পিসি, মাসি, মারা চান করে বারান্দায় চুল শুকোতে শুকোতে বাংলা বই পড়ে। আমাদের কলকাতার লোক পড়ে না। তার মানে নয় যে আমরা বাংলা বই প্রকাশ করব না। আমরা যেখানে এই পিওডি কনসেপ্টটা, প্রিন্ট অন ডিমান্ড কনসেপ্টটা আমাদের এই কলকাতাতে আছে, বাংলাদেশে যান মিনিমাম 1000, 2000, 3000-এর বেশি কমে বই ছাপাই না। আর আমরা 50 কপি, 30 কপি, তারপরেই আমরা বলি ফার্স্ট এডিশন নিঃশেষিত। এসব টেকনিক আমরা শিখেছি, শিখতে বাধ্য হয়েছি। কিন্তু একটা জিনিস বলবো যে আমার পার্টিকুলারলি আমার যে আদর্শ, সেটা হচ্ছে একটা ট্রিনিটি তৈরি করা, প্রকাশক, লেখক এবং পাঠক। কিন্তু এই পশ্চিমবাংলায় যার শিক্ষার আপন অবস্থা এবং শিক্ষা ব্যবস্থাটাকে এমন করে চুরমার করে দিয়েছি, এই তিনজনকে ত্রয়ী করে সাকসেসফুল হওয়াটা ভেরি ডিফিকাল্ট। আপনারা কি করবেন বলুন? আপনি ভালো ভালো চাউমিন খাবেন একটু বেশি পয়সা দিয়ে, না ফুটপাতের যে চাউমিন ছড়াছড়ি সেটা খাবেন? আমাদের কিছু কিছু প্রকাশক, আমি নাম বলতে তো আমি আর যা আমরা ভেবেছিলাম, সুচিস্মিতা এবং প্রশান্ত বাবু দুজনই আমাদের খুব ঘনিষ্ঠ, ব্যক্তিগতভাবে আমাদের বন্ধুত্বের সম্পর্ক বলা যেতে পারে। তা ওরা বললো এরকম একটা অনুষ্ঠান করবে এবং সেটা খানিকটা যোগাযোগ করার ব্যাপারটা আমাকে করে দিতে হবে। আমরা ঠিক আছে। তা যারা বলেছিলাম মোটামুটি সবাই এসেছেন এবং ওনার যেরকম একটা অভিজ্ঞতার কথা বলছেন, সেরকম একটা অভিজ্ঞতার কথা আমিও শুনলাম। যাই সেগুলো বড় কথা না, বড় কথা যে বিশিষ্ট বহু মানুষ এখানে এসেছেন এবং তারা কথা বলেছেন। যে বিষয় হিসাবে যেটা রাখা হয়েছিল সেটাও খানিকটা আমি এবং উনি দুজনে মিলে আলোচনা করে ঠিক করেছেন যে এই বিষয়টাই আলোচনা হোক। কারণ এখন এই ইয়েতে সময়ে, সমকালীন সময়ে অনেকেই মেয়েদের লেখালেখি এই নিয়ে চর্চা করছে। মেয়েদের না ছেলেদের বা আলাদা করে কিছু বলার নেই, তবে একটা বিষয়কে চিহ্নিত করার জন্য মোটামুটি ভাবে কাদেরকে আমরা আলোচনায় তুলে আনতে চাই, সেটার জন্য একটা বিষয়কে বলতে হয়। ওই যে ইন্ডিয়ান টিম, দা ইন্ডিয়ান মহিলাদের টিম, এটা না, মহিলারা যে ক্রিকেট খেলছে এটার প্রতি নজর দেওয়ার জন্য ইন্ডিয়ান ওমেন্স টিম এটা বলা হয়। আর এতদিন পর্যন্ত যেভাবে চলে এসেছে সেভাবে করলে তার তো পুরুষদের টিম বলার দরকার হয় না।